প্রথম কথা হচ্ছে যে নাহিদ এবং সার্জিস সেফ এক্সিট নিয়ে যে কথাটা বলেছে এইটা আমার কাছে কোনো রকম হুমকি অথবা অন্য কোনো কিছু খুব সিরিয়াস কিছু মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে ফ্রাস্ট্রেশন, যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, সমাজের যেই মানের লোকদের ব্যাপারে আমাদের অনেক আস্থা, সুশীল সমাজের সদস্য ছিলেন, বহু বছর থেকে রাজনীতিবিদদেরকে প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত করেছেন, বয়ান দিয়েছেন, এই পারে বসে এটা করতে হবে সেটা করতে হবে এই কথাগুলো বলেছেন, তাদেরকে যখন আজকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাচ্ছি, তাদের গত এত দশকের যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের সাথে ওনাদের কাজগুলো মিলছে না। ওনারা এত বড় বড় কলাম লিখেছেন, এত টকশোতে এসে সারা দেশের রাজনীতিবিদদেরকে শিখিয়েছেন সম্পদের হিসাব দিতে হবে, ইলেকশন কমিশনকে এটা করতে হবে, অমুক দলকে হিসাব দিতে হবে। ওনারা তো 1 বছর ধরে উপদেষ্টা পরিষদে আছেন, ওনাদের সম্পদের হিসাব দেন নাই কেন? আমরা প্রথম দিন থেকে বলেছি, শপথ নেওয়ার সাথে সাথে প্রত্যেক উপদেষ্টা তার সম্পদের হিসাব দেন। 1 বছরের মাথায় আবারও বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার সামনে একাধিকবার আমি বলেছি যে আপনার প্রত্যেকটা উপদেষ্টাকে তার আমলনামার খতিয়ান দিতে বাধ্য করেন। এইটা একটা অ্যাকাউন্টেবিলিটি। যেহেতু তারা ভোটে হয় নাই, তাদেরকে একটা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা মিলে ম্যান্ডেট দিয়েছে, অতএব তাকে কোনো না কোনোভাবে তো একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। এইটা আমরা বলেছি, সম্পদের হিসাব দেবেন, 1 বছরে কি করেছেন, সংস্কারের জন্য আপনার ডিপার্টমেন্ট যেগুলো ছিল সেগুলোতে আপনি কি কি উদ্যোগ নিয়েছেন। এইটা প্রেসে বলবার পরে একমাত্র ব্যক্তি, সেটা হচ্ছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, স্ট্যাটাস দিয়ে ওনার আমলনামার খতিয়ান দিয়েছে এবং সেটা উনি আমাকে পাঠিয়েছেন। এবং সেখানে উনি বলেছেন যে তখন 10 মাস হয়েছে মাত্র, 10 মাসে বিডা কি কি করেছে, কি কি করবার জন্য চেষ্টা করছে, এবং আগামী টেনিওর পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত বিডা কি কি রিফর্ম করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফ্রাস্ট্রেশনের জায়গাটা শুধু এনসিপির না, আমাদের সবারই আছে। আমার লার্নার ফ্রেন্ড রুমিন একই কথা বলেছে বিভিন্ন সময়, যে এক্সপেকটেশন নিয়ে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি, সেই প্রত্যাশাটা ওনারা পূরণ করতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা পারছেন না সব দোষকে ওনার না, তা না, রাষ্ট্র ভেঙে গেছে। আওয়ামী ফ্যাসিবাদ গত 16 বছরে যেটা করেছে, আমার ইনস্টিটিউশনগুলো প্রত্যেকটা ভেঙে দিয়ে গেছে। সেই ভঙ্গুর প্রতিষ্ঠানের দায়িত্ব নেবার পরে আসলে কতটুকু দায়িত্ব পালন করা সম্ভব, আমরা বলেছি সেটা সহই বলেন যে আপনি কেন পাচ্ছেন, কেন পাচ্ছেন না, কতটুকু পেরেছেন, কোথায় কোথায় আপনি আটকা পড়ে গেছেন। দেখেন, আজকে শিক্ষক সমাবেশ হচ্ছে শহীদ মিনারে, সচিবালয়ে, বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারীরা এসছেন বিভিন্ন ভাতা, আপনার বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, এগুলো বাড়ানোর জন্য। মাননীয় শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে এই দাবিগুলো অ্যাপ্রুভ করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন রিকমেন্ডেশনের জন্য। অর্থ উপদেষ্টা সচিব নাকি দেশে নাই, সেজন্য এটা নাকি একটাপন করা যাচ্ছে না, মানে এটাকে বাস্তবায়ন করা যাচ্ছে না। তো এটা কেমন রাষ্ট্র, যে একজন যদি উপদেষ্টা হাসপাতালে থাকে, তাকে যদি নেপির সার্জারি করতে সিঙ্গাপুরে যেতে হয়, তো এই কাজ করতে করতে রাষ্ট্র ডিপার্টমেন্টটা চলবে না, এই রাষ্ট্রটা অকেজো হয়ে থাকবে। এখানে আপনার দেখবেন যে এনটিআরসিতে রেজিস্ট্রেশন ভুক্ত হবার জন্য শিক্ষকরা আন্দোলন করছে, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করছে প্রাইমারি স্কুলের ইকুয়াল স্ট্যাটাস পাবার জন্য। তথ্য আপারা 72 দিন ধরে আপনার এই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে। এই যে প্রত্যেকটা জিনিস আমরা দেখছি, যে এই আন্দোলনগুলোর ন্যায্যতাকে অ্যাড্রেস করবার ক্ষেত্রে যে পরিবর্তন আশা করেছিলাম গত আমল থেকে, সেগুলো দেখতে পাই নাই। এই জন্য সে হতাশা তৈরি হয়েছে। তখন এইটা বলেছে রেটরিক আকারে যে আপনারা দায়িত্ব পালন যদি না করেন, আপনারাও কিন্তু সেফ এক্সিট পাবেন না।